নমস্কার, গল্প সাথে অস্মিতায় আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। আজকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি অনবদ্য ছোট গল্প বিপদ আমরা শুনব। তাহলে আপনাদের অনুমতি নিয়ে শুরু করি। বাড়ি বসে লিখছিলাম। সকালবেলাটায় কে যেন এসে ডাকলো, জ্যাঠামশাই, জ্যাঠামশাই, ও জ্যাঠামশাই। এক মনে আমি লিখছিলাম। একটু বিরক্ত হয়ে বললাম, কে কে আসে? একটা বালিকা কণ্ঠে কে যেন বলল, এই যে আমি আমি জ্যাঠামশাই, হাজু। হাজু? কে হাজু? বাইরে আসলাম। একটা 16-17 বছরের খুবই মলিন বস্ত্র পরনে একটি মেয়ে, সাথে একটি ছোট ছেলে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। চিনলাম না। গ্রামে অনেক দিন পরে নতুন এসেছি, কত লোককেই তো চিনি না। বললাম, কে কে তুমি? মেয়েটি লাজুক সুরে বলল, আমার বাবার নাম রামচরণ বৈষ্ণব। এবার আমি চিনলাম। রামচরণের সঙ্গে ছেলেবেলায় কড়ি খেলতাম। সে আজ বছর 5-6 হলো ইহলোকের মায়া কাটিয়ে সাধনোচিত ধামে প্রস্থান করেছে। সে সংবাদও আমি রাখি, কিন্তু তার সাংসারিক কোনো খবর আমি রাখতাম না। তার যে এত বড় মেয়ে আছে তা আমি এখন জানলাম। বললাম, ও, তুমি রামচরণের মেয়ে? বিয়ে হয়েছে দেখছি। শ্বশুরবাড়ি কোথায়? জ্যাঠামশাই, আমার শ্বশুরবাড়ি কালোপুর। বেশ বেশ, এটি খোকা বুঝি? বয়স কত হলো? আমার খোকা বয়স 2 বছর। বেশ, বেঁচে থাকো। যাও, বাড়ির মধ্যে যাও। আপনার কাছে আপনার কাছে এইছি জ্যাঠামশাই, আপনি আপনি লোক রাখবেন? লোক? না, লোক তো আছে, ওই গয়লা বউ। আর লোকের দরকার নেই তো। কেন, থাকবে কে? আমি থাকতাম। আপনার মাইনে লাগবে না, আমাদের দুটো খেতে দেবেন, তাহলেই হবে। কেন, তোমার শ্বশুরবাড়ি? মেয়েটি কোনো জবাব দিল না। অত শত হাঙ্গামাতে আমারই বা দরকার কি? লেখার দেরি হয়ে যাচ্ছে। সোজাসুজি বললাম, না গো, লোকের এখন দরকার নেই আমার। তারপর মেয়েটি বাড়ির মধ্যে ঢুকল এবং পরে শুনলাম সে ভিক্ষি করতে এসছিল। চাল নিয়ে চলে গেছে। মেয়েটির কথা ভুলে গিয়েছিলাম। হঠাৎ একদিন দেখি রায়দের বাইরের ঘরের পৈঠায় বসে সেই মেয়েটি হাউ হাউ করে এক টুকরো তরমুজ খাচ্ছে। যেভাবে সে তরমুজের টুকরোটি ধরে কামড় মারছে, হাউ হাউ কথাটি সুষ্ঠুভাবে সেক্ষেত্রে প্রযোজ্য। এবং ওই কথাটা আমার মনে এলো ওর ওইভাবে তরমুজ খাওয়া দেখে। অতি মলিন বস্ত্র পরিধানে, ছেলেটি ওর সঙ্গে নেই। পাশে পৈঠার ওপর 2-1 টুকরো পেঁপে ও 1 খণ্ড তালের গুড়ের পাটালি। অনুমানে বুঝলাম আজ অক্ষয় তৃতীয়া উপলক্ষে রায়বাড়ি কলসি উৎসর্গ ছিল। এইসব ফলমূল ভিক্ষা করতে গিয়ে ওর প্রাপ্তি। কারণ মেয়েটির পায়ের কাছে একটা পোঁটলা এবং সম্ভবত তাতে ভিক্ষেয় পাওয়া চাল। সেদিন আমি কাউকে যেন মেয়েটির সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলাম। শুনলাম মেয়েটি শ্বশুরবাড়ি যায় না, কারণ সেখানকার অবস্থা খুবই খারাপ। দুবেলা ভাত জোটে না। চালাতে না পেরে মেয়েটির স্বামী ওকে বাপের বাড়ি ফেলে রেখেছে, নিয়ে যাবার নামও করে না।
এদিকে বাপের বাড়ির অবস্থাও অতি খারাপ। রামচরণ বোষ্টমের বিধবা স্ত্রী লোকের বাড়ি ঝিবৃত্তি করে দুটো অপগণ্ড ছেলে মেয়েকে অতি কষ্টে লালন পালন করে। মেয়েটি ঘাড়ের ওপর পড়ে আছে আজ 1 বছর। মা কোথা থেকে চালাবে? কাজেই মেয়েটিকে নিজের পথ নিজেই দেখতে হয়। একদিন আমাদের বাড়ির ঝি গয়লা বউকে কথায় কথায় জিজ্ঞেস করায় সে বলল, হাজু নাকি আপনার বাড়ি থাকবে বলেছিল। হ্যাঁ, বলেছিল একদিন বটে। খবরদার বাবু, ওকে বাড়িতে জায়গা দেবেন না, ও কিন্তু চোর। চোর? কিরকম চোর? যা সামনে পাবে তাই চুরি করবে। ওই যে মুখুজ্জে বাড়ি, রাখেনি তো ওকে। যা তা চুরি করে খায়, দুধ চুরি করে খায়, চাল চুরি করে নিয়ে যায়। আর বড্ড খাই, কেবল খাবো আর খাবো। ওর ওই হাতির খোরাক জোগাতে না পেরে মুখুজ্জেরা ছাড়িয়ে দিয়েছে, এখন পথে পথে বেড়ায়। ও, আর ওর মা, ওকে দেখি না। সে নিজে পায় না পেট চালাতে, ওকে বলেছে, আমি কোণে পাবো, তুই নিজেরটা নিজে করে খা। তাই ও দৌড়ে দৌড়ে ঘোরে। সেই থেকে মেয়েটির ওপর আমার দয়া হলো। যখনই বাড়িতে আসতো চাল ডাল 2-4 পয়সা দিতাম। বার দুই দুপুরে ভাতও আমি খাইয়েছি ওকে বাড়িতে ডেকে। মাসখানেক পরে একদিন আমার বাড়ির সামনে হাউ মাউ কান্না শুনে আমি বাইরে বেরিয়ে দেখলাম হাজু কাঁদতে কাঁদতে আমাদের বাড়ির দিকে আসছে। ব্যাপার কি? শুনলাম মধু চক্রবর্তী নাকি তার আর কিছু রাখেনি। তার হাতে একটা ঘটি ছিল, সেটাও নাকি কেড়ে রেখে দিয়েছে। তাদের বাড়িতে ভিক্ষে করতে গিয়েছিল এই অপরাধে। রাগ হলো আমার। আমি গ্রামের একজন মাতব্বর এবং পল্লী মঙ্গল সমিতির সেক্রেটারি। তখনই মধু চক্রবর্তীকে ডেকে পাঠালাম। মধু একখানা রাঙা গামছা কাঁধে হন্তদন্ত হয়ে আমার বাড়িতে হাজির হলো। জিজ্ঞাসা করলাম, মধু, তুমি একে মেরেছ? হ্যাঁ দাদা, এক ঘা মেরেছি ঠিকই, রাগ সামলাতে পারিনি। ওই মেয়ে আস্ত একটা চোর। শুনুন আগে, আমাদের বাড়ি ভিক্ষে করতে গিয়েছে, গিয়ে উঠোনের লঙ্কা গাছ থেকে কোঁচড় ভরে কাঁচা পাকা লঙ্কা চুরি করেছে প্রায় পোয়াটাক। আর একদিন অমনি ভিক্ষে করতে এসে দেখি বাইরের উঠোনের গাছ থেকে একটা পাকা পেঁপে ভাঙছে। সেদিন আমি কিচ্ছু বলিনি। আজ আর রাগ সামলাতে পারিনি দাদা, মেরেছি এক চড়। আপনার কাছে আমি মিথ্যে বলবো না। না, খুব অন্যায় করেছ। মেয়ে মানুষের গায়ে হাত তোলা, এসব কি ইতরের মতন কাজ? ছি 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 ছি। ওর কি নিয়ে রেখেছ? ফেরত দাও আগে। হাজুকে বলে দিলাম সে যেন আর কোনোদিন মধু চক্রবর্তীর বাড়িতে ভিক্ষা করতে না যায়। এই সময় আকাল শুরু হয়ে গেল। ধান চাল বাজারে একদম মেলে না। ভিখিরিকে মুষ্টি ভিক্ষা দেওয়া বন্ধ। এই সময় একদিন হাজুকে দেখলাম ছেলে কোলে গোয়ালপাড়ার রাস্তায় ভিক্ষা করতে বেরিয়েছে। আমাকে দেখে নির্বোধের মতো চেয়ে রইল, দিয়ে বলল, ও জ্যাঠামশাই, যেন মস্ত একটা সুসংবাদ দিতে অনেকক্ষণ থেকে আমাকে খুঁজছে। আমি একটু বিরক্তির সঙ্গেই বললাম, কি কি হয়েছে? এই এই আপনাদের বাড়ি যাব। কেন? একটুখানি ভিক্ষে নেব তাহলে। আমাদের বাড়িতে? আচ্ছা, আসিস। হাজু খুব খুশি। খেতে পেলে মেয়েটা খুব খুশি হয় জানি। কাঁটাল তলার ছায়ায় রোয়াকে সে যখন খেতে বসলো তখন দুজনের ভাত তার একার পাতে। নিছক খাওয়ার মধ্যে যে কি আনন্দ থাকতে পারে তা জানতে হলে হাজুর সেদিনকার খাওয়া দেখতে হয়। স্ত্রীকে বলে দিলাম, একটু মাছ টাছ বেশি করে দিও মেয়েটাকে। একদিন বোষ্টম পাড়ার হরিদাস বৈরাগীকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা হরিদাস, তোমাদের পাড়ার হাজু শ্বশুর বাড়ি যায় না কেন? আরে তারিণীদা, ওকে যে নেয় না ওর স্বামী। কেন? কি কারণ?
সে নানান কথা। ও নাকি মস্ত পেটুক, চুরি করে হাঁড়ি থেকে খায়, দুধের সর বসাবার জো নেই, কড়া থেকেই সে সর খেয়ে নেয়, সব চুরি করে খাবে, তাই তাড়িয়ে দিয়েছে। এই শুধু দোষ, আর কিছু না? এই তো শুনেছি, আর তো কিছু শুনিনি। তারাও ভালো গেরস্ত না, তাহলে কি আর ঘরের বউকে কেউ তাড়িয়ে দেয় খাওয়ার জন্যে? তারাও তেমনি। কিছুদিন আর হাজুকে রাস্তাঘাটে দেখা যায় না। একদিন তাদের পাড়ার বোষ্টম বউ বলল, শুনেছেন কাণ্ড ও ঠাকুরমশাই, আমাদের হাজু? আমি অবাক হয়ে বললাম, কি কি করেছে হাজু? সেই হাজু আমাদের পাড়ার, সে যে বনগাঁয়ে গিয়ে নাম লিখিয়েছে। আমি দুঃখিত হলাম। এদেশে নাম লেখানো বলে বেশ্যাবৃত্তি অবলম্বন করাকে। হাজু হাজু অবশেষে পতিতাবৃত্তি গ্রহণ করল? খুব আশ্চর্যের বিষয় নয় এমন কিছু, তবু দুঃখ হয় গ্রামের মেয়ে বলে। এখানেই এই ব্যাপারে শেষ হয়ে যেত হয়তো, কারণ গ্রামে সবসময় থাকিও না, থাকলেও সকলের খবর সবসময় কানেও আসে না। 50-এর মন্বন্তর চলে গেল। পথের পাশে এখানে ওখানে আজও দু একটা কঙ্কাল দেখা যায়। ত্রিপুরা জেলা থেকে আগত বুভুক্ষু নিঃস্ব হতভাগ্যেরা পৃথিবীর বুকে চিহ্ন রেখে গেছে। এ জেলায় মন্বন্তরের মূর্তি অত তীব্র ছিল না। যে দেশে ছিল সে দেশ থেকে নিঃস্ব নরনারী এখানে এসেছিল, আর ফিরে যেতে পারেনি। পৌষ মাসের দিন, খুব শীত পড়েছে এবার। মহকুমার শহরে একটা পাঠাগারের বার্ষিক উৎসব উপলক্ষে গিয়েছি। ফেরার পথে একটা গলির মধ্যে দিয়ে বাজারে আসবো বলে তাড়াতাড়ি করে সেই গলির মধ্যে ঢুকে পড়েছি। ঢুকে কয়েক পা এগিয়েছি, এমন সময় পেছন থেকে কে যেন ডাকলো, জ্যাঠামশাই, ও জ্যাঠামশাই। বললাম, কে কে ডাকে? এই যে আমি জ্যাঠামশাই। প্রায় অন্ধকার গলিপথে ভালো করে চেয়ে দেখার চেষ্টা করলাম। একটা চালাঘরের সামনে পথের ধারে একটি মেয়ে রঙিন কাপড় পরে দাঁড়িয়ে আছে। কাপড়ের রং অন্ধকারের সঙ্গে মিশে গিয়েছে। আমি শুধু তার মুখের আবছায়া আদল ও হাত দুটো দেখতে পেলাম। কাছে গিয়ে বললাম, কে 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 ডাকে? বারে, চিনতে পারলেন না জ্যাঠামশাই? আমি আমি যে হাজু। হাজু হাজু বললেও আমার আমার ঠিক যেন কিছু মনে পড়ল না। বললাম, হাজু? কে হাজু? সে হেসে বলল, আপনাদের গাঁয়ের। বারে, ভুলে গেলেন আমায়? আমার বাবার নাম রামচরণ বৈরাগী। আমি যে এই শহরের নটি হয়ে আছি জ্যাঠামশাই, এবার চিনতে পেরেছেন? এমন সুরে সে শেষের কথাটি বলল যেন সে জীবনের পরম সার্থকতা লাভ করেছে এবং সেজন্যে সে গর্ব অনুভব করে। সে শহরের নটি, অর্থাৎ এত বড় শহরে নটি হবার সৌভাগ্য কি কম কথা? না, যার তার ভাগ্যে তা কি ঘটে? গ্রামের লোক দেখে বুঝুক তার কৃতিত্বের বহরখানা। আমি কিছু বলার পূর্বেই সে বলল, আসুন না জ্যাঠামশাই, দয়া করে আমার ঘরে একটু পায়ের ধুলো দিয়ে যান। না, এখন আমি যেতে পারবো না হাজু, আমার সময় নেই। কেন, কি করবেন জ্যাঠামশাই? আরে, আমি বাড়ি যাব। সে আবদারের সুরে বলল, না, আসতেই হবে। পায়ের ধুলো আমার এই ঘরে আপনাকে দিতেই হবে। আসুন না জ্যাঠামশাই, একটিবারের জন্যে আসুন। কি ভেবে তার সঙ্গে ঢুকে পড়লাম তার ঘরে। নিচু রোয়াক, খড় ছাওয়া। রোয়াক পার হয়ে মাঝারি ধরনের একটা ঘর। ঘরে একখানা নিচু তক্তপোশের ওপর সাজানো গোছানো ফর্সা চাদর পাতা বিছানা। দেওয়ালে বিলিতি সিগারেটের বিজ্ঞাপনের ছবি 2-3খানা। মেম সাহেব অমুক সিগারেট টানছে। একখানা ছোট জলচৌকির ওপর
খানকতক পিতল কাঁসার বাসন হালকা রেড়ির তেলের প্রদীপের অল্প আলোয় ঝকঝক করছে। মেঝেতে একটা পুরনো মাদুর পাতা, বৈষ্ণবের মেয়ে একখানা কেষ্ট ঠাকুরের ছবিও দেয়ালে টাঙানো দেখলাম। ঘরের এক কোণে ডুগি তবলা এক জোড়া, একটা হুঁকো, টিকে তামাকের মালসা, আর কি কি টুকিটাকি এপাশ ওপাশ। হাজু গর্বেশ্বরে বলল, এই দেখুন আমার ঘর জ্যাঠামশাই, কেমন, ভালো না? বাহ, বেশ ঘর তো। কত ভাড়া দিতে হয়? 7.5 টাকা। বেশ বেশ। হাজু এক ঘটি জল নিয়ে আসলো, বলল, পাটা ধুয়ে নিন জ্যাঠামশাই। কেন? পা ধোয়ার এখন কোনো দরকার নেই রে, আমি এক্ষুনি চলে যাব। একটু জল খেয়ে যেতে হবে কিন্তু এখানে জ্যাঠামশাই, অত তাড়া করবেন না, একটু বসুন। এখানে জলযোগ করার প্রবৃত্তি হয় কখনো? পতিতার ঘরদোর গা ঘিন ঘিন করে উঠল। বললাম, না, এখন কিছু খাবো না, সময় নেই, আমাকে ট্রেন ধরতে হবে। হাজু সে কথা গায়ে না মেখে বলল, তা হবে না, সে আমি শুনছি নে, কিছুতেই শুনবো না। বসুন না একটু জ্যাঠামশাই, আমি একটু চা করে আনি। তারপর সে উঠে জলচৌকি থেকে একটা চায়ের পেয়ালা তুলে সযত্নে সেটা আঁচল দিয়ে মুছে আমাকে দেখিয়ে বলল, দেখুন কিনেছি, আপনাকে চা করে খাওয়াবো, এতে চা করতে শিখেছি আমি। ড্রেসডেন চায়না নয়, অন্য কিছু নয়, সামান্য একটা পেয়ালা। হাজুর মনতুষ্টির জন্য বললাম, বেশ জিনিস তো, বাহ, খুব সুন্দর। ও উৎসাহ পেয়ে আমাকে ঘরের এ জিনিস ও জিনিস দেখাতে আরম্ভ করলো। একখানা আয়না, একটা টুকনি ঘটি, একটা সুদৃশ্য কৌটো, এই সব। এটা কেমন, ওটা কেমন, সেসব কিনেছি। তার খুশি ও আনন্দ দেখে অতি তুচ্ছ জিনিসেরও প্রশংসা না করে পারলাম না। এতক্ষণ ভাবছিলাম একে এ পথে আসার জন্য তিরস্কার করি এবং কিছু সদুপদেশ দিয়ে জ্যাঠামশায়ের কর্তব্য সমাপ্ত করি, কিন্তু হাজুর খুশি দেখে আমার মুখে কোনো কথা আর আসলো না। যে কখনো ভোগ করেনি তাকে ত্যাগ করো যে বলে, সে পরম হিতৈষী সাধু হতে পারে, কিন্তু সে জ্ঞানী নয়। কালও ছিল ভিখারিনী, আজ এ পথে এসে ওর অন্ন বস্ত্রের সমস্যা ঘুচেছে। কাল যে পরের বাড়ি চাইতে গিয়ে প্রহার খেয়েছিল, আজ সে নিজের ঘরে বসে গ্রামের লোককে চা খাওয়াচ্ছে, নিজের পয়সায় কেনা পেয়ালা পিরিচে। যার বাবাও কোনোদিন শহরে বাস করেনি বা পেয়ালায় চা পান করেনি, ওর জীবনের এই পরম সাফল্য ওর চোখে, তাকে তুচ্ছ করে নিন্দা করার ভাষা আমার জোগালো না। সংকল্প ঠিক রাখা গেল না। হাজু চা করে আনলো, আর একখানা কাঁসার মাজা রেকাবিতে স্থানীয় ভালো সন্দেশ ও পেঁপে কাটা। কত আগ্রহের সঙ্গে সে আমার সামনে জলখাবারের রেকাবি রাখল। সত্যি আমার গা ঘিন ঘিন করছিল। এমন জায়গায় বসে আমি কখনো খাইনি, এমন বাড়িতে। কিন্তু হাজুর আগ্রহ ভরা সরল মুখের দিকে চেয়ে পাত্রে কিছু অবশিষ্ট রাখলাম না। হাজু খুব খুশি হয়েছে, তার মুখের ভাবেই আমি বুঝলাম। বলল, কেমন চা করেছি জ্যাঠামশাই, বলুন। চা মোটেই ভালো হয়নি, পাড়া গিয়ে চা, না গন্ধ না আস্বাদ। বললাম, কোথাকার চা হাজু? এই বাজারের চা জ্যাঠামশাই। তুই নিজে চা খাস? হ্যাঁ, দুবেলা। চা না খেলে সকালে কোনো কাজ করতে পারি না জ্যাঠামশাই। আমার হাসি পেল। সেই হাজু? ছবিটি যেন চোখের সামনে আবার ফুটে উঠল। রায়বাড়ির বাইরের ঘরের পৈঠার কাছে বসে খোলা শুদ্ধ তরমুজের টুকরো হাউ হাউ করে চিবাচ্ছে সেই হাজু চা না খেলে নাকি কোনো কাজে হাত দিতে পারে না। বললাম, তাহলে এখন উঠি হাজু, সন্ধে উতরে গেল, আবার অনেকখানিক রাস্তা যাব তো। হাজু দেখলাম এত তাড়াতাড়ি আমাকে যেতে দিতে
ইচ্ছে করছে না ওর। গ্রামের এ কেমন আছে, সে কেমন আছে, অনেক জিজ্ঞাসাবাদ করলো। বলল, একটা কথা জ্যাঠামশাই, মাকে 5টা টাকা দেব, আপনি একটু নিয়ে যাবেন। লুকিয়ে দিতে হবে কিন্তু টাকাটা, পাড়ার লোকে না জানতে পারে। মায়ের বড় কষ্ট। আমি মাসে মাসে যা পারি মাকে দিই। গত মাসে একখানা কাপড় পাঠিয়েছিলাম। কার হাতে দিয়ে দিলি হাজু? বিনোদ গোয়ালা এসেছিল, তার হাত দিয়ে লুকিয়ে পাঠালাম। কোথায় তোর ছেলে? মায়ের কাছে আছে, ভাবছি এখানে নিয়ে আসব। সেখানে খেতে পড়তে পারছে না, এখানে খাওয়ার ভাবনা নেই জ্যাঠামশাই। দোকানের খাবার খেয়ে খেয়ে তো অছেদ্যা হলো। সিঙাড়া বলুন, কচুরি বলুন, নিমকি বলুন, তা খুব খাই। এমন আলুর দম করে ওই বটতলার খোট্টা দোকানদারটা, অমন আলুর দম কখনো খাইনি জানেন জ্যাঠামশাই। এই এত বড় বড় এক একটা আলু, আর কত রকমের মশলা। আপনি আর একটু বসবেন, আমি গিয়ে আলুর দম আনবো, খেয়ে দেখবেন। না না না, এর সরলতা দেখেও হাসি পায়, রাগও হয়। বললাম, না রে হাজু, আমি এখন যাব, আর ওই টাকাটা আমি নিয়ে যাব না। তুমি মানি অর্ডার করে পাঠিয়ে দিও। অন্য লোকে দেবে কি না দেবে, বিনোদ যে তোমার মাকে টাকা দিয়েছে কি না তা কি তুমি জানো? হাজুর এ সন্দেহ মনে ওঠেনি এতদিন। বলল, যা বলেছেন জ্যাঠামশাই, টাকাটা জিনিসটা তো আমি তো ওর হাত দিয়ে পাঠিয়ে দিই। মা পায় কি পায় না তা তো জানি না। এ পর্যন্ত তুমি কত টাকা পাঠিয়েছ হাজু? তা 20-25 টাকার বেশি। আমি কি হিসেব জানি জ্যাঠামশাই? মা কষ্ট পায়, আমার তা কি ভালো লাগে? কার হাত দিয়ে পাঠিয়েছ? হাজু সলজ্জ মুখে চুপ করে রইল। বুঝলাম, আমাদের গ্রামের লোকজন এর নিকট যাতায়াত করে। বললাম, আচ্ছা দে, সেই 5 টাকাটা দে, আমি পৌঁছে দেব। তারপর বলি, চলি আজকে আমি হাজু। আবার আসবেন জ্যাঠামশাই, বিদেশে থাকি, মাঝে মাঝে দেখে শুনে যাবেন এসে। গ্রামে ফিরে হাজুর মায়ের সঙ্গে দেখা করে টাকা 5টা তার হাতে দিলাম। জিজ্ঞাসা করলাম, আর কেউ কি তোমাকে টাকা দিয়ে গেছে? হাজুর মা বলল আশ্চর্য হয়ে, কই না তো, কে দেবে টাকা? বিনোদ ঘোষের নাম করতে পারতাম, কিন্তু তা করলে কথাটা জানাজানি হয়ে যেত। বিনোদ ভাববে আমারও ওখানে যাতায়াত আছে, এবং হাজুর প্রণয়ীদের দলে আমিও ভিড়ে গিয়েছি এই বয়সে। কি গরজ আমার। শেষ হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিপদ গল্পটি। গ্রামের যারা মাতব্বর হয় তারা কিন্তু সবাই সুবিধা নেয়, বেশিরভাগই। আগেকার দিনের গল্প উপন্যাস থেকে আমরা তার অনেক অনেক উদাহরণ পেয়েছি। গ্রামে যখন এই মেয়েটি ছিল অসহায়, কেউ কিন্তু ওর পাশে আসেনি সাহায্য করতে। আজকে যখন ও একেবারে সেই আদিমতম পেশা মহিলাদের, ও যখন সেই পেশায় নাবে, তখন কিন্তু এই গ্রামের মাতব্বররাই তার কাছে আসে তার যৌবন লুটেপুটে খেতে। আর সে তার মায়ের জন্য যা পাঠায় তা নিজেরাই হড়প করে দেয়। আর হয়তো এটা ধরে নেওয়া যেতেই পারে গ্রামের মেয়ে বলে টাকাটাও কম নেয়। এইভাবেই দুনিয়া চলে এসছে, হয়তো এখনো চলছে কিছু কিছু ক্ষেত্রে। কেমন লাগলো গল্পটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই জানিয়ে যাবেন, তাতে আমার ভালো লাগবে। আর পাশে থাকার একান্ত অনুরোধ রইল, থাকবেন তো? সকলে খুব ভালো থাকুন, এই শুভকামনা রইল। আজকের মতন এখানেই শেষ করি তাহলে। নমস্কার।